আমার স্ত্রীকে একটি ছেলের সাথে পার্কে একটি বেঞ্চে বসে থাকতে দেখে মুহূর্তেই রাগে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি ঠিক কি করব বুঝে উঠতে পারছি না। সামনে গিয়ে ওর মুখোশ খুলে দেব, নাকি বাড়িতে গিয়ে ওর সাথে সিদ্ধান্তে উপনীত হব। ঝিনুককে আমি বিয়ে করেছি 2 মাস হলো। এতদিনে আমি ওর কোনো খারাপ গুণ দেখিনি, কিন্তু আজকের এই দৃশ্য দেখার পর ঝিনুকের প্রতি আমার সকল বিশ্বাস মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি প্রচণ্ড ঘামছি, যদিও বিকেলের এই সময়টিতে আবহাওয়া বেশ শুষ্ক এবং ঠান্ডা। আমি ঝিনুকের বেঞ্চের ঠিক 2 বেঞ্চ পরের একটি বেঞ্চে বসে আছি। আমি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ওটা ঝিনুকি, এবং ছেলেটির হাত ধরে খুব অন্তরঙ্গভাবে বসে আছে। একজন স্বামী কিংবা প্রেমিক ব্যতীত কেউ এভাবে কোনো পুরুষের হাত ধরে না। আমার ক্রোধ ক্রমেই চরম পর্যায়ে পৌঁছাচ্ছে, তাই নিজের ক্রোধকে সংবরণ করতে না পেরে ঝিনুক আর তার প্রেমিকের বেঞ্চের দিকে রওনা দিলাম। ঝিনুকের সামনে দাঁড়িয়েই ওর বসা অবস্থাতেই একটি চড় মেরে দিলাম। আমার আকস্মিক চড় খেয়ে দুজনেই হতবিহ্বল হয়ে গেল। তোর এত বড় সাহস, নিজের স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করছো? এই বলে যখন আরেকটি চড় দিতে যাব, তখনই সাথের ছেলেটি আমার হাত ধরে ফেলল। কি ভাই, সমস্যা কি আপনার? চেনা নেই জানা নেই হুট করে এসে চড় বসিয়ে দিলেন একটি মেয়ের গালে। চুপ থাক তুই, ও আমার স্ত্রী, আমি যা খুশি করব। আর তুই ওর সাথে এখানে কি করছিস? মানে, আমি আপনার স্ত্রী? কি বলেন এসব? আমি তো আপনাকে চিনি না। এখন নিজের প্রেমিকের সামনে আমাকে না চেনার ভান করস? কিসের প্রেমিক? উনি আমার হাজবেন্ড। আর আপনি কে? আমার মাথা পুরোপুরি গরম হয়ে গেল। প্রেমিক থেকে হাজবেন্ড? আমি কি কোনো ভ্রমের মধ্যে আছি, নাকি পাগল হয়ে গেছি? আশেপাশের কিছু মানুষ মুহূর্তেই জড়ো হয়ে গেল। এক লোক আমাদের এহেন কাণ্ড দেখে এগিয়ে এসে বললেন, কি ভাই, সমস্যা কি? পার্কে ঝগড়া করার জায়গা নয়। ছেলেটি বলল, দেখুন না ভাই, এই লোক কোত্থেকে এসে আমার স্ত্রীর গালে চড় লাগিয়ে দিয়ে বলে ও নাকি নিজের স্বামীকে রেখে আমার সাথে নষ্টামি করতে এসছে। আগত লোকটি আমার দিকে তাকিয়ে বলেন, আপনাকে দেখে তো পাগল মনে হয় না। আপনি কি শিওর উনি আপনার স্ত্রী? 100% শিওর। এই দেখুন আমাদের পিক। 2 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। লোকটি মোবাইল থেকে পিক দেখে অবাক হয়ে গেল। সত্যিই তো, পুরো চেহারার মিল। আগত লোকটি মোবাইলটি ওদের দিকে এগিয়ে দিল। ওরাও অবাক নয়নে তাকিয়ে আছে মোবাইলের পিকটির দিকে। মেয়েটি হঠাৎ বলে উঠল, বিশ্বাস করুন, আমি এই লোকটিকে চিনিই না। আজই প্রথম দেখলাম। আর আমার নাম আঁচল, ঝিনুক না। চারপাশের জনগণ খুবই উপভোগ করছে এই নাটক। আগত লোকটি বলল, আপনাদের সমস্যাটি আমি বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখনই আপনার স্ত্রীকে মোবাইলে একটি কল দিন। লোকটির কথা মতো ঝিনুকের নাম্বার ডায়াল করে কল দিলাম। কিছুক্ষণ রিং বাজার পরই অপর পাশ থেকে কলটি রিসিভ হলো। হ্যালো? হ্যাঁ বলো। অপর পাশ থেকে ঝিনুকের গলার স্বর শুনে আমি অবাক নয়নে তাকিয়ে রইলাম মেয়েটির দিকে। আর সবাই তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, কথা বলো না কেন? না কিছু না, একটু পরে বাসায় আসবো। কিছু লাগবে তোমার? না, আজ কিছু লাগবে না। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা। এবার লোকটি আমার দিকে তাকিয়ে বললেন, কি ভাই, বউয়ের সাথে কথা হয়েছে? ভাই, কিন্তু একই চেহারা, এটা কিভাবে সম্ভব? অথচ আমার স্ত্রীর কোনো বোনই নেই। আরে ভাই, পৃথিবীতে প্রতি 7 জন মানুষের একই চেহারা থাকে। এক্ষেত্রে হয়তো ওনার সাথে আপনার স্ত্রীর চেহারা মিলে গেছে। আপনি চরের বিনিময়ে ক্ষমা চেয়ে নিন। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপু, ক্ষমা করবেন, না বুঝে আপনাকে চর দেওয়ার জন্য। ঠিক আছে, তবে ভবিষ্যতে অবশ্যই তদন্ত করে যা করার করবেন। এভাবে হুট করে চর মারা কোনো ভদ্রতার পরিচয় না। জি আপু। কোনো মতে মান সম্মান নিয়ে বাড়িতে ফিরলাম। রাতে ঘুমানোর সময় ঝিনুককে জড়িয়ে ধরে প্রশ্ন করলাম, আচ্ছা, তোমার কি কোনো বোন ছিল? না তো, কেন? না এমনি। তবে ছোটবেলায় নাকি আমার একটি বোন পানিতে পড়ে মারা যায়। আমি জানি না, তবে আম্মু জানে। ও, ঘুমাও এখন, সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে তো।
ঝিনুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আজ অফিস থেকে আমাকে অন্য জায়গায় পাঠানো হবে কর্পোরেট শাখা পরিদর্শনের জন্য, তাই দুপুরেই অফিস থেকে ছুটি দিল। রাতে সেখানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সন্ধ্যায় ঝিনুক ব্যাগপত্র গুছিয়ে দিল। যখন বিদায় নেব তখন ওর কপালে চুমু এঁকে বললাম, শোনো, কিছু লাগলে দারোয়ান চাচাকে বলবে, আর দরজায় কেউ নক করলে প্রশ্ন করে নেবে। আচ্ছা ঠিক আছে। যাই তাহলে। যাই না, বলো আসি। মুচকি হাসি দিয়ে বললাম, আসি। গন্তব্যে পৌঁছেছি ভোর 6টার দিকে। বাসে অনেকবারই কথা হয়েছে ঝিনুকের সাথে। সকাল 10টা পর্যন্ত ঝিনুকের নাম্বার খোলাই ছিল, কিন্তু এরপরই ঝিনুকের নাম্বার বন্ধ দেখাচ্ছে। দুপুর 12টা পর্যন্ত বারবার ঝিনুকের নাম্বারে ট্রাই করে যাচ্ছি, কিন্তু বারবারই একই অবস্থা। ঝিনুকের আবার কোনো বিপদ হলো না তো? আমি এক মুহূর্ত চিন্তামুক্ত থাকতে পারছি না। হঠাৎ দারোয়ান চাচার কথা মনে পড়ল। তার নাম্বারটি ডায়াল লিস্টে উঠিয়েই কল দিলাম। হ্যালো, কেডা? চাচা, আমি 3 তলার বাম পাশের ফ্ল্যাটের মারুফ বলছি। ওহো, কন বাজান, কি হয়েছে? চাচা, ঝিনুকের নাম্বারটা সকাল থেকে বন্ধ পাচ্ছি। একটু আমাদের রুমে গিয়ে বলুন তো ঝিনুকের মোবাইলটা খুলতে। বাজান, ঝিনুক আম্মাই তো সকালবেলা বাহিরে কই জানি গেছে। মানে, আপনাকে কিছু বলে যায়নি? হ, কইছে হ্যাঁ নাকি কোনো বইনের বাসায় যাইব। ও আচ্ছা ঠিক আছে, ও আসলে বলবেন আমাকে যেন কল ব্যাক করে। আচ্ছা বাজান। আমার সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। ঝিনুক আমাকে না বলে কোথায় গেল? আবার ফোনটাও বন্ধ। আর ওই শহরে তো আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই। এসব ভাবতেই শরীরে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমাকে যে কর্পোরেট শাখা থেকে পরিদর্শনের কাজ দেওয়া হয়েছিল তাও ভালোভাবে করতে পারছি না। চিন্তা করছিলাম কাজ শেষ হওয়ার পর বিকেলের দিকে শহরটি ঘুরে দেখব এবং রাতের বাসে জায়গা ছাড়ব। কিন্তু এখন ঝিনুকের চিন্তায় আমার টালমাটাল অবস্থা। পরিদর্শন শেষেই বিকেলের বাসে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এর মাঝে প্রায় 100বার ট্রাই করেছি, কিন্তু একই বাণী শোনাচ্ছে, আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ভোর 3টার দিকে পৌঁছালাম আমার বাসা যাত্রাবাড়িতে, তাই রিকশায় করে আসতে বেশি সময় লাগলো না। দারোয়ান মেন গেট খুলে দিল। আমার ফ্ল্যাটে কয়েকবার নক করে দেওয়ার পর ভিতর থেকে কোনো সাড়া শব্দ শোনা গেল না, তাই অপেক্ষা না করেই নিজের কাছে থাকা চাবি দিয়ে ভিতরে প্রবেশ করলাম। বেডরুমে এসে আমি অবাক, তার মানে এখনো ঝিনুক বাসায় ফেরেনি। ক্রমাগতই আমার বুকের ভিতর ধুরুম ধারুম আওয়াজ হচ্ছে, সেটা আমি এই নিস্তব্ধ পরিবেশে খুব করে শুনতে পাচ্ছি। শরীরটা ক্লান্ত হওয়ায় মুহূর্তেই চোখ দুটোই নিদ্রা চলে এলো। সকালবেলা রান্নাঘরে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দে ঘুম ভাঙলো আমার। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি ঝিনুক আমার সামনে চা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অন্যান্য দিন তো টেবিলে চায়ের কাপ রেখে রান্নাঘরে রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়তো। ঝিনুককে দেখা মাত্র আমি হুড়মুড়িয়ে উঠে রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কাল সারাদিন তোমার ফোন বন্ধ ছিল কেন? না, মানে কি মানে করছো? জানো কত চিন্তা হচ্ছিল তোমার জন্য, আর আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে? হ্যাঁ। আমার এই রাগী স্বর শুনে ঝিনুক কিছুটা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে কাল এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আমার বান্ধবী ওর হাজবেন্ড সহ দক্ষিণ যাত্রাবাড়িতে থাকে। যাওয়ার সময় রিক্সা থেকে মোবাইলটি পড়ে যায়, খেয়াল করিনি। আর তোমার নাম্বারটাও মুখস্থ নেই। মানে, আমার নাম্বার তো তোমার কাছেই আছে, জিজ্ঞেস করলেই ফরফর করে বলে দিতে, এখন ভুলে গেলে কিভাবে? না, মানে সব সময় কি আর সব কিছু মনে থাকে বলো? আবার মুখস্থ করে নিবনে? ঝিনুকের কথাগুলো আমার নিকট কিরকম যেন খটকা লাগছে, তবুও কিছু বললাম না এই ব্যাপারে। আচ্ছা বাদ দাও, আমার টাওয়ালটা দাও তো। এখনই দিচ্ছি। এই বলে ডাইনিং এর পাশে কাপড় রাখার জায়গাটাতে খোঁজাখুঁজি করতে লাগলো টাওয়ালটা। আমি ওর এহেন কাণ্ডে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলাম, ওখানে কি খুঁজছো? টাওয়াল তো সব সময় রুমের আলনায় থাকে। আমার কথায় কিছুটা চমকিত হয়ে আলনা থেকে টাওয়ালটা আমার দিকে এগিয়ে দিল। ওয়াশরুমের ঝর্ণাটা ছেড়ে দিয়ে আমি ভাবছি নিশ্চয়ই কোথাও কিছু গোলমাল আছে। হঠাৎ আমার মনে পড়ল পার্কের সেই মেয়েটির কথা, যেটি দেখতে হুবহু ঝিনুকের মতন। আমার মনে হয় না পৃথিবীতে যমজ বোন ব্যতীত চেহারা এবং গলার স্বর একই হয়।
হঠাৎ করে একটি পয়েন্ট আমি থেমে গেলাম। হ্যাঁ, মেয়েটি বলেছিল যে আমি আঁচল, ঝিনুক না। কিন্তু আমি তো ওদের সামনে একবারও ঝিনুক নামটি উচ্চারণ করিনি। তাহলে না, নিশ্চয়ই ঝিনুকের সাথে ওই মেয়েটির কোনো যোগসূত্র রয়েছে। আর আজকে ঝিনুকের ব্যবহারও কিরকম অদ্ভুত লাগছে। এত এত রহস্য মাথায় ঘুরপাক করার কারণে মাথায় এক চিনচিনে ব্যথা অনুভব করলাম। ছোটবেলা থেকেই আমার মাইগ্রেনজনিত সমস্যা আছে, তাই ডাক্তারও কোনোরূপ চিন্তা করতে আমাকে নিষেধ করে দিয়েছেন। সকল চিন্তা ঝেড়ে ফেলে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলাম। যা করার সুস্থ মস্তিষ্কে এবং ঠান্ডা মাথায় করতে হবে। আসল রহস্যটি আমাকে বের করতেই হবে, নয়তো আমি মারাত্মক বিপদের আশঙ্কা করছি। দুপুরের খাবার টেবিলে খেতে বসলাম। ঝিনুক আমার পছন্দের রান্না করেছে। সকল সন্দেহ এবং চিন্তাকে পিছনে ফেলে ঝিনুককে বললাম, তাড়াতাড়ি দাও, খিদায় পেট চোঁচো করছে। আমার কথা মতো ঝিনুক বাটির প্রায় অর্ধেকের বেশি খাবার আমার প্লেটে ঢেলে দিল। কি করছো? এতগুলো দিলে কেন? অন্যান্য দিন তো কিপটেমি করে অল্প দাও, আর বাকিগুলো দারোয়ান চাচার মেয়েকে দিয়ে দাও। আমার কথা শুনে ঝিনুক কিছুটা ঘরমাক্ত মুখ নিয়ে বলল, না মানে, হ্যাঁ দেবো তো, দারোয়ান চাচার মেয়েকে দেবো, আরও আছে অনেক রান্নাঘরে। আমি আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। বিশ্বাস করেন, এত ভালো খাবার আমি জীবনেও খাইনি। বাহ, বেশ হয়েছে রান্নাটা। অন্যান্য দিন তো মরিচ বেশি, নয়তো লবণ বেশি। আমার কথা শুনে মুচকি একটি হাসি দিল ঝিনুক নামক আমার বউটি। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ বিছানার পাশে হাত বুলিয়ে দেখি ঝিনুক নেই। ভালো করে হাত বুলিয়েও পেলাম না। লাইট জ্বালিয়ে বেডরুমের আশেপাশেও ঝিনুকের কোনো ছায়া পেলাম না। হঠাৎ বারান্দা থেকে কারো কথা বলার শব্দ আমার কানে আসলো। শব্দের সূত্র ধরে বারান্দায় এগিয়ে যেতেই দেখি ঝিনুক কার সাথে যেন ফোনে কথা বলছে। ঝিনুক, এত রাতে কার সাথে কথা বলছো? আমার কথা শুনে ভয়ে মোবাইলটি ঝিনুকের হাত থেকে পড়ে গেল। আমার আকস্মিক ডাকে ঝিনুকের মনে হয় প্রস্তুত ছিল না। কিছু না বলে ফ্লোর থেকে মোবাইলের খুলে যাওয়া অংশগুলো সংগ্রহ করতে লাগলো। কি হলো? চুপ করে আছো কেন? আরে আম্মু খুব অসুস্থ, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তাই বাবা কল দিয়েছিলেন, কালকে বাড়িতে যেতে বলছে। আর তুমিও না হুট করে এসে আমাকে ভয় পাইয়ে দিলে। তো রুমে বসে কথা বলতে এখানে আসার কি দরকার ছিল? এমনি এসছি, কালকে আমাকে বাড়িতে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাতে এসো। আমি হয়তো অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু শাশুড়ি মায়ের অসুস্থতার কথা শুনে জিনুকে আর কিছু বললাম না। অফিসে কল দিয়ে জানিয়ে দিয়েছি যে আজ অফিসে আসতে পারবো না। তাই ভোর 6টায় প্রয়োজনীয় কাপড় চোপড় গুছিয়ে ঝিনুককে নিয়ে গ্রামের বাড়ি রওনা দিলাম। আমার শ্বশুর বাড়ির কাছেই হওয়াতে সকাল 10টা নাগাদ পৌঁছে গেলাম। আমাদের বাস স্টেশন থেকে পিক করার জন্য ঝিনুকের দুই চাচাতো ভাই আর বাবা এসছে। ঝিনুককে দেখা মাত্রই শ্বশুর আব্বা ওকে জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের জল বিসর্জন দিলেন। কিন্তু ঝিনুকের মধ্যে সেরকম কোনো ভাবভঙ্গি দেখতে পেলাম না। আমার জানা মতে বিয়ের পর মেয়েরা যখন প্রথমবার বাবার বাড়িতে যায় তখন একটু হলেও মায়া কান্না আসে। ঝিনুকের বাবা হয়তো ভেবেছেন মেয়ে ভালোই আছে, সুখে আছে। হঠাৎ ঝিনুকের ছোট চাচাতো ভাইটি ওর হাত ধরে বলে উঠল, আপু, তুমি না বলেছিলে আমার জন্য বড় পুতুল আনবে? যাও, তোমার সাথে আরি। ঝিনুক ওর কথাটা কিছুটা অবাক নয়নে তাকিয়ে রইল। কিছুক্ষণ অন্তর বলল, আচ্ছা সরি আমার ভাইটা, পরের বার আনবো, এই কান ধরলাম। তুমি তো আমাকে জান পাখি বলে ডাকো, ভাইয়া ডাকলে কেন? এবার ঝিনুকের মুখে কিছুটা ঘামের আভা দেখা গেল। আচ্ছা সরি জান পাখি। এবার ঝিনুকের বাবা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে সব কথা হবে বাসায় গিয়ে, এখন বাসায় চলো সবাই, আসো বাবা। শ্বশুর বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই চারিদিক থেকে হই হুল্লোড় করে মেয়েরা বলতে লাগলো, ওই ঝিনুক আফাই আইসে, দুলাভাই আইসে। ছেলে মেয়েদের চেঁচামেচি শুনে আমার শাশুড়ি মা ঘর থেকে দৌড়ে এসে ঝিনুককে জড়িয়ে ধরলেন। বিয়ের পর এই প্রথমবার ঝিনুক বাবার বাড়িতে এসেছে। তার থেকেও বড় কথা, ঝিনুক আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান। আমার শাশুড়ি কান্নারত অবস্থায় ঝিনুকের মুখমণ্ডলে হাত বুলিয়ে বলেন, মা, তোর কোনো কষ্ট হয়নি তো? এতদিন আমাদের কথা একটুও মনে পড়লো না? টানা 2 মাস তোকে ছাড়া আমরা কিভাবে ছিলাম আমরা নিজেই জানি না।
ঝিনুকের চোখেও কিছুটা অশ্রুর আভা দেখা গেল। না মা, তোমার জামাই আমাকে খুব ভালোবাসে, আমার একটুও কষ্ট হয়নি। যাক, তাহলে আমরা আমাদের মেয়েকে উপযুক্ত ছেলের হাতেই তুলে দিতে পেরেছি। আচ্ছা চল, ঘরে চল। আসো বাবা, তুমি তো আমাকে জামাই আদর করার সুযোগটাই দিলে না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, না মা, আপনাদের মতন শ্বশুর শাশুড়িকে পেয়েই আমি ধন্য। এত জামাই আদরের কি দরকার? আর অফিসের ব্যস্ততার কারণে এখানে আসতে পারি না, তাই কাল রাতে ঝিনুকের মুখ থেকে আপনার অসুস্থতার খবর শুনে আর না এসে পারলাম না। আমি তো ঠিকই আছি, কই অসুস্থ হয়নি তো। কিন্তু ঝিনুক যে বলল আপনাকে হসপিটালে নেওয়া হয়েছে। ঝিনুকের দিকে তাকাতেই আবারও ওর মুখে এক ঘর্মাক্ত আভা দেখা গেল। ঘরোয়া চোর ধরা খেলে মুখটা যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে ঝিনুকের মুখটি। আরে মনে হয় মাকে দেখতে ইচ্ছে করছিল তাই তোমাকে মিথ্যে বলেছে। তুমি তো আবার ব্যস্ততার কারণে আসতে পারো না, তাই এরকম করেছে। ঠিক করেছিস মা, এবার কিন্তু 1 সপ্তাহ তোমাদের এখানে থাকতে হবে। না মা, আমাকে কেবল আজকেই অফিস থেকে ছুটি দিয়েছে, তাই বিকেলেই আমাকে ফিরতে হবে। তার চেয়ে বরং ঝিনুক কয়েকদিন এখানেই থাকুক। বলেই ঝিনুকের দিকে তাকালাম আমি। আমার তাকানোতে কিছুটা তোতলানো মুখ করে বলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি থাকবো কয়েকদিন, ওখানে একা একা আর ভাল লাগে না। আচ্ছা তাই হোক। জামাই আদর যে এত মোহনীয় হতে পারে তা শ্বশুর বাড়িতে না আসলে বুঝতামই না। এত এত খাবারের আইটেম আমার প্লেটে দেওয়া হয়েছে, যা দেখেই আমার পেট ভরে গেছে। তবুও ভদ্রতার কারণে অল্প কিছু পেটের চালান দিলাম। তা না হলে শ্বশুর বাড়ির লোকেরা বলবে জামাই খেতে পারে না, কোন জঙ্গল থেকে আইছে। তো যাই হোক, বিকেলে বিশ্রাম নিয়ে ঝিনুকে রেখে সন্ধ্যার বাসে রওনা দিলাম। যদিও রাতের খাবার খেয়ে যেতে বলেছিল আমার শাশুড়ি মা, কিন্তু আমি খাবারের লোভে সময় নষ্ট করতে চাই না। রাত 9টার দিকে বাসায় পৌঁছালাম। শরীর ক্লান্ত হওয়ায় 1 ঘন্টা শুয়ে শুয়ে বিশ্রাম নিলাম, কিন্তু আমার চোখে ছিল না কোনো নিদ্রা। কারণ গতকালকের পর থেকে ঝিনুকের ব্যবহার, আমাকে না বলে কোথাও যাওয়া এবং ঝিনুকের মতন হুবহু দেখতে পার্কের সেই মেয়েটি, সব কিছু যেন কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে সবকিছু একই বিন্দুতে মিলিত। ঘুম না আসায় বিশ্রামের 1 ঘন্টা অন্তর চিন্তা করলাম অফিসের অদেখা ফাইলগুলো দেখে নিই, কারণ কালকেই এগুলো জমা দিতে হবে। আমি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে নিজের টাকা এবং স্বর্ণালঙ্কারের থেকে কম ভাবি না, তাই এগুলো সাধারণত আলমারির ভিতরেই রাখি। আলমারি থেকে ফাইলগুলো বের করার সময় হঠাৎই ডায়েরি জাতীয় কিছু একটা ফ্লোরে পড়ে গেল। হ্যাঁ, এটা তো একটা ডায়েরি, হয়তো ঝিনুকের হবে। আমার কোনো ফাইলের দরকার পড়লে ঝিনুকই আলমারি থেকে বের করে দেয়, আমি কখনো হাত দিই না। তাই হয়তো ঝিনুক ডায়েরিটি এখানে রেখেছে। অন্যের ডায়েরির প্রতি স্বভাবতই একটি কৌতূহল সবারই থাকে, আমিও ব্যতিক্রম নই। তাই ফাইল ঘাঁটাঘাঁটি বাদ দিয়ে ডায়েরিটি নিয়ে বসে পড়লাম। প্রথম কয়েক পৃষ্ঠা পড়ে খুব হাসি পাচ্ছে, কারণ বিয়ের পর থেকে আমাকে নিয়ে সব রোম্যান্টিক কথাবার্তা লেখা। পড়তে আর ভালো লাগছিল না, তাই একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। হঠাৎ একটি পৃষ্ঠায় আমি থমকে গেলাম। পুরো পৃষ্ঠাটিতে বড় করে লেখা আমার যমজ বোন। আমি আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে পরবর্তী পৃষ্ঠা থেকে পড়া শুরু করলাম। 5ই মে। আজ বিকেলে পার্কে আমার স্বামীর সাথে ঘুরতে এসেছি। হঠাৎই একটি মেয়ের দিকে চোখ যেতেই আমি থমকে গেলাম। দেখতে হুবহু আমার মতন। আমি মোবাইলে নিজের চেহারাটা দেখে মেয়েটির সাথে মেলাচ্ছি। হঠাৎই আমার স্বামী বাদাম নিয়ে আমার সামনে উপস্থিত হলো। ওর হাত থেকে বাদাম নিয়েই সেই জায়গাতে তাকালাম, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম না। আমার খুব আফসোস হলো মেয়েটিকে হারিয়ে। 9ই মে। গত 3 দিন আমার স্বামী অফিসে থাকা অবস্থায় পার্কে গিয়েও মেয়েটির দেখা পায়নি, কিন্তু আজকে মেয়েটির দেখা পেয়ে আমার ভিতর এক প্রাপ্তির আনন্দ কাজ করছিল। মেয়েটির সামনে দাঁড়াতেই অবাক হয়ে যায় আমাকে দেখে। হয়তো ও ভাবতে পারেনি ওর মতোই হুবহু চেহারার মানুষ এই পৃথিবীতে থাকতে পারে। মেয়েটিও আমাকে সাদরে গ্রহণ করলো ওর সাথে কথা বলার জন্য। ওর নাম আঁচল। আঁচল নামটি দেখা মাত্রই আমার শরীরে এক হিমশীতল স্রোত বয়ে গেল। 12ই মে। আজ আঁচলকে আমাদের বাসায় নিয়ে আসলাম। আমার কেন যেন মনে হয় ওর সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। আমি মায়ের কাছে আমার বোন থাকার ব্যাপারে কিছু প্রশ্ন করলেও তিনি একটি কথাই বলেন বারবার,
যে আমি নাকি তার একমাত্র সন্তান। তবুও আঁচলকে আমি নিজের বোনের আসনেই বসিয়ে ফেলেছি। আঁচল খুব গরিব ঘরের মেয়ে, তাই পড়ালেখা বেশি দূর এগোতে পারেনি। যখন আঁচল বলে আমাকে নিরুপায় হয়ে ও দেহ ব্যবসা করে, তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমি আঁচলকে বললাম, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করব, তুমি কোনো চাকরি করো। কিন্তু ওর একটাই কথা, আমার কিচ্ছু লাগবে না আপু, সময় মতন তোমার কাছ থেকে চেয়ে নেব। আমি ডায়েরির এতটুকু পড়ার পর আর পড়তে পারলাম না। নিজের অজান্তেই হাত পা থরথর করে কাঁপছে, ঘামে ভিজে শরীর প্রায় গোসলের মতন অবস্থা। তার মানে এখন আমি যাকে ঝিনুক ভেবে এসেছি সে ঝিনুক না, ও যদি আঁচল হয় তবে আমার ঝিনুক কোথায়? আর আমার এখন কি করা উচিত সেটাই আমার মাথায় খেলছে না। সরাসরি ঝিনুকরূপী আঁচলকে প্রশ্নবিদ্ধ করব, নাকি অন্য উপায় অবলম্বন করব? হ্যাঁ, চিন্তা করলাম সরাসরি মুখের ওপর প্রশ্ন করাটাই শ্রেয়। অফিস থেকে আবারও আগামীকালের জন্য ছুটি নিয়ে নিলাম। ভোর 6টায় আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গতকাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বাসার মধ্যে আমার উত্তেজনার রেস যেন কাটছেই না। শ্বশুর বাড়ি ঢুকেই আমি অন্য খবর পেয়ে চমকিত হলাম। আমার শাশুড়ি মা এগিয়ে এসে বললেন, কি জামাই বাবা, আবার আসলে যে? ঝিনুক তো চলে গেল, তোমার নাকি খাবার খেতে সমস্যা হয়। আমি কতবার থেকে যাওয়ার জন্য বললাম, তবুও থাকলো না। এ কদিনেই যে মেয়েটি আমার স্বামী পাগল হয়ে গেছে তা না দেখলে বুঝতামই না। কি বলেন? ঝিনুকের আসার ব্যাপারে তো আমার সাথে ওর কোনো কথা হয়নি। আপনারা তো আমাকে ফোন দিয়ে একবার জিজ্ঞেস করতে পারতেন। কি বলো তুমি এসব? ও তো বলল তোমার সাথে নাকি ওর কথা হয়েছে, তুমিই নাকি যেতে বলেছ। আমি ব্যাপারটা আঁচ করতে পেরে শাশুড়ি মাকে বললাম, আম্মা একটু একান্তভাবে ঘরে আসুন, আপনার সাথে কিছু বিষয় নিয়ে আমার কথা আছে। আমার কথা মতো উনি আমাকে একটি রুমে নিয়ে গেলেন। এবার আমি শাশুড়ি মাকে বললাম, আম্মা আপনার কি ঝিনুক ছাড়া অন্য কোনো মেয়ে ছিল? না, ঝিনুকই তো আমার একমাত্র মেয়ে। আম্মা সত্যিটা বলুন, আমাদের জন্য বড় একটি বিপদ অপেক্ষা করছে। অতঃপর শুরু থেকে যত ঘটনা ঘটেছে সব কিছু তাকে খুলে বললাম। আমার কথা শুনে তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, এই মেয়ে যদি আমার ঝিনুক না হয় তবে আমার ঝিনুক কোথায়? আম্মা এখন আমাদের কান্না করার সময় না, ঝিনুকে খোঁজাটাই আমাদের উদ্দেশ্য। আমার কথা শুনে তিনি চোখের জল মুছে বললেন, তবে তোমাকে আমি আজ একটি অপ্রিয় সত্য কথা বলবো। তুমি কিভাবে নেবে জানি না, ঝিনুক আমার আসল মেয়ে নয়। শাশুড়ি মায়ের কথা শুনে আমি চমকিত দৃষ্টিতে তার দিকে তাকালাম। আমার যখন বিয়ের 5 বছর পরও কোনো সন্তান হচ্ছিল না, তখন আমি খুবই কষ্ট পেতাম অন্যান্য মেয়েদের সন্তান দেখে, যে তাদের 2 বছর পরই সন্তান হচ্ছে। তোমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতেন, তাই তিনি আমার এই কষ্ট সহ্য করতে পারতেন না। হঠাৎ তিনি জানালেন একটি নবজাতক মেয়ে এক লোক বিক্রি করবে, কিন্তু আমি চাইনি পালিত কোনো সন্তানের মা হতে। তাই তোমার শ্বশুর বুদ্ধি করে আমাকে নিয়ে 2 বছরের জন্য গ্রামে চলে যান, যাতে সন্তানটি গ্রহণ করলেও কেউ পালিত না ভাবে। আর যেই লোক ঝিনুকে বিক্রি করতে চেয়েছিল উনি ছিলেন ঝিনুকের বাবা। ওনাকে বিক্রির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন তার স্ত্রী নাকি যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন। আমরা অপর সন্তানটিকে কিনতে চাইলে উনি দেননি, বলেছিলেন যে তার অপর মেয়েকে সেই লালন পালন করতে পারবে। এরপর আমরা ঝিনুকে নিয়েই চলে আসি। শাশুড়ি মায়ের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। হঠাৎ মোবাইলে রিং বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখি একটা অচেনা নাম্বার, তবুও রিসিভ করেই বললাম, হ্যালো, কে বলছেন? আমি আঁচল বলছি। আঁচল নামটি শুনেই আমার বুক কয়েকবার ঢোল বাজার মতন শব্দ হলো। আমি জানতাম আপনার কাছে আমি খুব শীঘ্রই ধরা পড়ে যাব, তাই দেরি না করে আপনার আলয় থেকে চলে এসেছি। মানে? আমার ঝিনুক কোথায়? ওকে কোথায় রেখেছিস? আমি তোকে পুলিশে দেব। আস্তে আস্তে মিস্টার মারুফ, পুলিশের নাম ভুলে উচ্চারণ করবে না। যদি ঝিনুককে পেতে চান তবে 20 লক্ষ টাকা নিয়ে জায়গা মতন চলে আসুন। আমি জায়গাটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। কোনোরূপ পুলিশি ঝামেলায় ফাঁসাতে চাইলে ঝিনুককে আর জীবিত পাবেন না। হ্যালো হ্যালো, অপর পাশ থেকে ফোনটা কেটে দিল। আমি ভাবতে পারছি না একটা মেয়ে এতটা সাহসী কিভাবে হয়। আমার মনে হয়
এটা কেবল আঁচলের একার কাজ নয়, ওর সাথে কিছু লোক সম্পৃক্ত রয়েছে। আমার শাশুড়ি মাকে ফোনের কথোপকথন শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্না শুনে শ্বশুর আব্বা দৌড়ে আমাদের রুমে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কান্না করো কেন? আমি আবারও শুরু থেকে সব ঘটনা তাকে খুলে বললাম। এমনকি এও বললাম ঝিনুকের বিনিময়ে ওরা 20 লক্ষ টাকা দাবি করেছে। তিনি আমার হাত ধরে বললেন, যত টাকা লাগে আমি দেব, তুমি আমার ঝিনুককে ছাড়িয়ে আনো বাবা, ছাড়িয়ে আনো। এই বলে শ্বশুর মশাইও ডুকরে কেঁদে উঠলেন। আমি তাদেরকে আশ্বাস দিয়ে রুম ত্যাগ করলাম এবং তাদেরকে বললাম, কোনো টাকা লাগবে না, আমি ঝিনুককে ঠিকই ছাড়িয়ে আনবো, আপনি কেবল আমার বুদ্ধি অনুযায়ী কাজ করে যাবেন। অতঃপর শ্বশুরমশাইকে কি কি করতে হবে সব কিছু বুঝিয়ে দিলাম। একটু পর মোবাইলে মেসেজের শব্দেই আমার হুঁশ ফিরল। হ্যাঁ, জায়গাটির নাম টেক্সট করে দেওয়া হয়েছে, কোনো একটা বস্তি। আজ রাত 11টায় টাকা নিয়ে আমাকে সেখানে যেতে হবে। শাশুড়ি মা আমার মুখে হাত বুলিয়ে বললেন, বাবা তুমি পারবে তো ঝিনুকে আমার বুকে ফিরিয়ে দিতে? আপনি কোনো চিন্তা করবেন না, যদি বেঁচে ফিরি তবে অবশ্যই ঝিনুককে নিয়ে ফিরব। সকল প্রস্তুতি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে আমার শ্বশুর আব্বাও আমার বুদ্ধি অনুযায়ী সব কিছু তৈরি করে রেখেছেন। বাস থেকে নামতেই মোবাইলে একটি টেক্সট আসলো, একটি লাল শার্ট পরিহিত বালক আপনাকে পিক করবে, আপনি 3 নাম্বার গেটের এখানে আসুন। মোবাইলটি পকেটে রেখে 3 নাম্বার গেটে উপস্থিত হলাম। কিছুক্ষণ পর পিছন থেকে কারো জামা টান দেওয়ার অস্তিত্ব অনুভব করলাম। পিছনে তাকাতেই লাল জামা পরিহিত এক রোগা হ্যাংলা টাইপের ছেলেকে দেখতে পেলাম। ছেলেটির অঙ্গভঙ্গি দেখে মনে হলো বাক শক্তিহীন। ছেলেটিকে অনুসরণ করে আমি ক্রমশই বস্তির অভ্যন্তরে ধেয়ে চলেছি। চারপাশে অর্ধ উলঙ্গ ছেলে মেয়েদের চেঁচামেচিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। এত বড় বস্তির কোন দিকে ঢুকলাম আর কোথায় যাচ্ছি তা যেন সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর অন্য কেউ নিয়ন্ত্রণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। 10 মিনিট হাঁটার পর ছেলেটি থমকে দাঁড়ালো এবং একটি জরাচিহ্ন ঘরের দিকে আঙুল তুলে আমাকে যেতে নির্দেশ প্রদান করলাম। হাতের থাকা টাকার ব্যাগটি খুব শক্ত করে চেপে ধরে এবং হাজারো হৃদকম্পনকে সঙ্গী করে ধীর পায়ে আমি ঘরের ভিতর প্রবেশ করলাম। এই মধ্যরাতে ঘরের ভিতর নিকোষ কালো অন্ধকার, কোনো আলোর অস্তিত্ব পেলাম না। আমি কারোর উপস্থিতি টের পাওয়ার জন্য ঝিনুক বলে কয়েকটি ডাক দিলাম। হঠাৎ ঘরের এক কোনায় কেউ মোম জ্বালিয়ে বলল, বসুন মিস্টার মারুফ। ঝিনুক কোথায়? আরে এত অধৈর্য হচ্ছেন কেন, বসুন তো। আঁচলের কথা মতো পাশে থাকা ধুনে ধরা চেয়ারটি টেনে বসলাম। ছোটবেলা থেকেই আমি খুব কষ্ট করে বড় হয়েছি জানেন। আমাদের 2 বোনকে জন্ম দিতে গিয়ে মা নাকি মারা চায়, কিন্তু আমার বোনের ভাগ্যটা ভালো হলেও আমার কপালে সব কুভাগ্য লিখে রেখেছিল ওপরবালা। আমাকে যে কেন ঝিনুকের মতন বিক্রি করে দিল না তা ভেবে আজও আমার আফসোস হয়। আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল ঠিকই, তবে 15 বছর বয়সে এক পতিতা পল্লীতে। ওখান থেকেই আমার যত অরাজকতার শুরু। একে একে তৈরি করলাম কিডন্যাপার গ্যাং। আর আমার বোনকে দেখে আমার খুব হিংসে হতো জানেন। অন্য কেউ হলেই মেরে ফেলতাম, কিন্তু বোন দেখে এখনো মারিনি। চিন্তা করলাম ওর মাধ্যমে যদি কিছু টাকা আয় হয় তবে দোষ কি, তাই এই প্ল্যান। তো 20 লাখ টাকা ঠিক মতন এনেছেন তো? আগে ঝিনুক তারপর টাকা। আচ্ছা আচ্ছা, ওই মোস্তাক আমার ঝিনুক আপুটাকে নিয়ে আয় তো। কিছুক্ষণ পর অন্ধকার থেকে এক লোক অর্ধ অজ্ঞান অবস্থায় ঝিনুককে ধরে নিয়ে আসলো। ঝিনুককে দেখা মাত্রই আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। কেউ নিজের রক্তের বোনকে এই অবস্থা করতে পারে কিনা তা আমার জানা ছিল না। এসব ন্যাকামি বাসায় গিয়ে করবেন, টাকার ব্যাগ কোথায়? হঠাৎ আঁচলের চোখ গেল আমার সঙ্গে করে নিয়ে আসা ব্যাগটির দিকে। আমার থেকে ছিনিয়ে ব্যাগের চেন খুলে অবাক নয়নে তাকিয়ে রইল আমার দিকে। এ কি, এত বড় ধোঁকা! টাকা না এনে ব্যাগ ভরে কাপড় নিয়ে এসেছেন। চিন্তা করলাম নিজের বোনকে টাকার বিনিময়ে ছেড়ে দেব, কিন্তু এখন তো দুটো প্রাণ শেষ করতে হবে দেখছি। ওই কুদ্দুস বাতেন, কই গেলি? ওদের 2টারে খুঁটির সাথে বান। আঁচলের কথা মতো 3-4 জন লোক এসে আমার থেকে ঝিনুকে ছাড়িয়ে খুঁটির সাথে বাঁধবে। এই মুহূর্তে হুট করে দরজা ভেঙে পুলিশের কয়েকটি ফোর্স ঢুকে পড়ল। তারপর সবাইকে অ্যারেস্ট করে নিল। সবার কাছেই একটি প্রশ্ন, পুলিশ কিভাবে আসলো? হ্যাঁ,
আমার শ্বশুরমশাইকে আমি শিখিয়ে দিয়েছিলাম পুলিশ যেন আমার নাম্বারটি ট্র্যাক করে যথাস্থানে সময় মতন পৌঁছায়। একটুখানি দেরি হলেই হয়তো আমাদের জীবন সংকটে। 5 দিন পর ঝিনুক আর শ্বশুরকে নিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছালাম, কারণ ঝিনুককে ওরা ইঞ্জেকশন দিয়ে অচেতন করে রেখেছিল, তাই কিছুদিন হসপিটালেই কাটাতে হয়েছে। ঝিনুককে দেখা মাত্রই আমার শাশুড়ি মা ঘর থেকে দৌড়ে এসে ঝিনুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে যাচ্ছেন। ঝিনুকের কান্নার রেশও যেন থামছেই না। পালিত বাবা মা হয়েও যে এতটা প্রকট ভালোবাসা থাকতে পারে সেটা ভাবতেই আমার চোখের কোণে জল চলে আসলো। শাশুড়ি মা ঝিনুককে ছাড়িয়ে এবার আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুমি যেই বিপদ থেকে আমার ঝিনুককে উদ্ধার করেছো, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। চিচিমা, এটা কি বলছেন? একজন স্বামী হিসাবে স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব তো আমারই। গভীর রাতে ছাদে ঝিনুকের শরীরে মাথা দিয়ে শুয়ে আছি, আর ঝিনুক আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আচ্ছা, তুমি এত বড় বিপদের আশঙ্কা করেও কেন আমাকে বাঁচাতে গেলে? কারণ পৃথিবীতে কিছু কিছু ভালোবাসা থাকে যেগুলো দুটো হৃদয়ের সমন্বয়ে গঠিত, আর সেই ভালোবাসায় যদি কখনো কালো ছায়ার আবির্ভাব হয় তবে দুটো হৃদয়ই কষ্ট হয়। আমাদের ভালোবাসাটাও ঠিক তেমনই। তুমি যদি কষ্টে থাকো তবে আমি কিভাবে ভালো থাকবো? তাই আমাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতেই আমি ভীতুর পরিচয় দিইনি, বরং নিজের জীবন সংকটে ফেলে তোমাকে ফিরিয়ে আনার প্রয়াস চালিয়েছি। এটাই হলো পবিত্র ভালোবাসার এক অপূর্ব লীলা খেলা, যার অস্তিত্ব টিকে না কোনো কালো শক্তি। দুজনেই এবার চুপ করে আছি, আর আকাশের গোলাকার চাঁদটির দিকে তাকিয়ে ভাবছি, ওই চাঁদ এতটা উজ্জ্বল হলেও তার মধ্যে অসংখ্য কালো ছাপ রয়েছে, কিন্তু আমাদের ভালোবাসায় কোনো কালোর অস্তিত্ব নেই, আর কখনো থাকবেও না আশা করি। ভালো থাকুন এবং ভালোবাসুন আপনার প্রিয় মানুষটিকে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।